নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে আলোচনা করব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটার উপরে নাকি পুরাটা শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট নির্ভর করে। আমরা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, যে কোনো কোম্পানির লেগে এটা বিরাট ইম্পর্টেন্ট স্টেটমেন্ট হয়। আর আরেকদিকে ইনভেস্টররা যারা নাকি ইনভেস্ট করে স্টক মার্কেটে বা কোম্পানিতে, তাদের জন্য এই স্টেটমেন্টটা অনেকই ইম্পর্টেন্ট। কারণ এই স্টেটমেন্টের মাঝে যে কোনো কোম্পানির একটা পুরাটা কাহানি থাকে, যে কোম্পানিটা কত টাকা সেলস করলো, কত টাকা খরচা করছে, কত টাকা প্রফিট করছে, সবগুলা বিষয় এই প্রফিট এন্ড লস স্টেটমেন্টের মধ্যে থাকে। তাহলে চলুন আমরা গিয়ে দেখি যে কোনো এক কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্ট দেখতে হলে কি করতে লাগবে আর কোন কোন কলমটা কি কি বোঝায়। চলুন গিয়ে দেখি স্ক্রিনে। হ্যাঁ, আমি এলাম স্ক্রিনে, এসে গুগলে সার্চ করলাম স্কিনার। সার্চ করতে উপরে সবের উপরে স্কিনার ওয়েবসাইট এসেছে, সেটা ক্লিক করলাম। ক্লিক করার পর স্কিনার ওয়েবসাইট খুলে গেছে। নিচে সার্চ বটনে আমি ক্লিক করলাম বা উপরে সার্চ বটনে ক্লিক করলে যে কোনো একটা কোম্পানির বিষয়ে সার্চ করি। এক্সাম্পল হিসাবে আমি একটা কোম্পানি ধরি, সিডিএসএল। তো আমি এক্সাম্পল হিসাবে সিডিএসএল কোম্পানিটা ধরেছি। এই কোম্পানিটা ভালো, বাকি ইনভেস্ট করার যোগ্য, তো এগুলা বলে ইনভেস্ট করে দিবেন না। ইনভেস্ট করার আগে যে কোনো কোম্পানিতে নিজের সুন্দর মতো একটা অ্যানালিসিস করে, যদি আপনার অ্যানালিসিসের সাথে মিল খায় তারপর ইনভেস্ট করবেন। তো সিডিএসএল সার্চ করার পর উপরে এই যে মেনুগুলা আছে ছোট ছোট, উপরে আমি জুম করে দেই অল্প। এই যে উপরে মেনুগুলা চার্ট, অ্যানালিসিস, পেয়ার্স, কোয়ার্টার্স, তারপর আসছে প্রফিট এন্ড লস। তো সেই জায়গায় ক্লিক করলাম প্রফিট এন্ড লস। ক্লিক করতেই উপরে আছে কোয়ার্টারলি রেজাল্ট, সেটা যাবেন না, সেটা হলো প্রতি 3 মাস পর পর কোম্পানি যে রেজাল্টটা আপডেট করে সেই বিষয়ে। তো আমরা যাব প্রফিট এন্ড লস ইয়ারলি। এই জায়গা দেখলে আমরা দেখতাম পারি 2013, 2014, 2015, 2016 এই হিসাবে দেওয়া আছে, মানে বছরের টাপ যাব। ঠিক আছে, তো সবের প্রথমে দেখুন আছে কি সেলস। সেলস 2013 এই সিডিএসএল কোম্পানি 91 করোড় টাকা সেলস করেছিল। মানে এই সিডিএসএল কোম্পানি কিবা তো একটা বিজনেস করতেছে, সেই বিজনেসে কোম্পানি যে বেচাটা, আমরা দোকান খুললে কি করি, সামান বিক্রি করি, তো সেই বিক্রিটা যেটাকে নাকি সেলস বলা হয়, সেলসটা 91 করোড় করেছিল 2013-তে। তো সেলস আশা করি ক্লিয়ার হয়েছে। 2 নম্বরে হচ্ছে এক্সপেন্সেস। এক্সপেন্সেস মানে এই যে 91 করোড় টাকা সেলস করেছে কোম্পানি, তো এই সেলস করার ক্ষেত্রে কোম্পানি কি কি খরচা করেছে। যেরকম নাকি এক্সাম্পল হিসাবে আমরা যদি বুঝি, একটা দোকানে আমরা সামান কিনাই না প্রফিট করি সেলস করে, তো সেই সেলসটা করতে হলে আমরা সামানটা কিনে আনতে হয়, তো সেই খরচটাকে বলে এক্সপেন্সেস। তো 91 করোড় টাকা 2013 কোম্পানিটাই সেলস করেছিল, সেটার ভাবে খরচ করেছে 2013 55 করোড় টাকা। তারপরে 3 নম্বর হচ্ছে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট মানে কি, এই যে 91 করোড় টাকা প্রফিট করেছে 2013 কোম্পানিটাই, তারপর এক্সপেন্স খরচা করেছে 55 করোড় টাকা। এই 55 করোড় টাকা 91 এর থেকে মাইনাস করে দিলে কত টাকা প্রফিট আসছে কোম্পানির কাছে, সেটাকে বলে অপারেটিং প্রফিট। তো 36 করোড় টাকা প্রফিট হয়েছে খরচা বাদ দিয়ে। অপারেটিং প্রফিট কি আশা করছি বুঝছি, যে সেলস মাইনাস খরচা কত হয়েছে সেটা বাদ দিলে অপারেটিং প্রফিট এসে যাবে। মানে কি বিজনেসটার থেকে কত টাকা প্রফিট আসলো সেটাকে অপারেটিং প্রফিট বলে, খরচা বাদ দিয়ে। 4 নম্বরে ওপিএম। ওপিএম মানে অপারেটিং প্রফিট মার্জিন। মানে বিজনেসটা যে এই যে বিজনেসটা 91 করোড় টাকা সেলস করেছে 2013, সেই বছর খরচা বাদ দিয়ে কোম্পানি 36 করোড় টাকা প্রফিট কামাচ্ছে, তাহলে পার্সেন্টেজ কত হিসাবে আসছে সেটাকে ওপিএম বলা হয়, মানে অপারেটিং প্রফিট মার্জিন। তো সেই ক্ষেত্রে তো আমরা গিয়ে দেখলে 39% মার্জিন এসেছে প্রফিট মার্জিন। ঠিক আছে, তারপরের কলম আছে
আদার ইনকাম মানে কি, কোম্পানি অন্যান্য জায়গা থেকে কত টাকা ইনকাম করেছে। হয়তোবা কোম্পানি অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখছে, বা অন্য কোনো সাইড বিজনেস আছে, অন্য কোনো কোম্পানিতে শেয়ার কিনা আছে, সেইগুলা ক্ষেত্র থেকে বিজনেস বাদে অন্য কোন কোন জায়গা থেকে কোম্পানির প্রফিট আসছে, সেটাকে বলে আদার ইনকাম। আর আদার ইনকামের মধ্যে সেটা মেনশন থাকে, যেরকম নাকি 2013 আমরা দেখতাম পারতাছি 33 করোড় টাকা কোম্পানি অন্যান্য জায়গা থেকে কামাইছে। কোম্পানির যেটা নাকি মেইন বিজনেস আছে সেটাতে আমরা দেখেছি অলরেডি 91 করোড় টাকা সেলস করেছে, 55 করোড় টাকা এক্সপেন্স খরচা করেছে, আর সেই জায়গা থেকে প্রফিট আসছে 36 করোড় টাকা। কিন্তু আদার ইনকামে থাকা 33 করোড় টাকা এটা বিজনেস বাদে অন্য জায়গা থেকে প্রফিট আসছে, ঠিক আছে। তো সেটাকে মেনশন করা হয় আদার ইনকামে। তারপর হচ্ছে ইন্টারেস্ট এই ক্ষেত্রে গিয়া দেখলে এই কোম্পানির সিডিএসএল এর 2013, 14, 15 এগুলা জিরো। ইন্টারেস্ট কি লেখা হয়, কি মেনশন করা হয়? ধরে নেন সিডিএসএল কোম্পানি বিজনেস করতে গিয়ে অন্য কোনো জায়গা থেকে লোন নিছে বা ব্যাংকের কাছে থেকে ঋণ নিছে, তাহলে সেটার একটা টাইম টু টাইম ইএমআই দিতে লাগবে, ইন্টারেস্ট দিতে লাগবে সেটার উপরে। সেই ইন্টারেস্টটা এই জায়গায় মেনশন করা থাকবে যে কোন বছর কত টাকা ব্যাংকের বা অন্য কোম্পানিকে ঋণ দিয়েছে, মানে নিজের ঋণটা পরিশোধ করেছে, ইন্টারেস্ট দিয়েছে, তো সেটা এই ইন্টারেস্টে মেনশন করা থাকবে। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন মানে কি, কোম্পানির থাকা যেগুলা বস্তু আছে, ফার্নিচার, কম্পিউটার, বিল্ডিং, মেশিন, এগুলা বস্তুর একটা লাইফ থাকে। এক্সাম্পল হিসাবে ধরুন একটা মেশিন কেনা হচ্ছে 10 লাখ টাকা দিয়ে, আর মেশিনটা চলবো 10 বছর, তো প্রতি বছর 1 লাখ টাকা পড়ছে মেশিনটার। ধরে নেন যদি 8 বছর পর মেশিনটা বেচা হয়, তাহলে যে কোনো মানুষের কত দিব? মাত্র 2 লাখ টাকা দিবে। কেন? মেশিনটা তো কিনা হয়েছিল 10 লাখ টাকা দিয়ে, কারণ এই মেশিনটা 10 বছর চলবো, তার ভিতরে 8 বছর অলরেডি চলে গেছে, তো মাত্র 2 বছর সময় আছে, সেই জন্য 2 লাখ টাকার বেশি কেউ দেবে না। তো এটাকেই বলে সময়ের লগে লগে বস্তু বাহিনীর লাইফটা কমে যাওয়ার কারণে এটাকে বলে ডেপ্রিসিয়েশন। তো এই কোম্পানির থাকা যতগুলা কম্পিউটার, ফার্নিচার, বিল্ডিং আছে, এগুলা লাইফ কমে যাওয়া, যেই ভ্যালুয়েশনটা নাকি কোম্পানির কমে গেছে, তো সেটাকে ডেপ্রিসিয়েশনে দেখানো হয়। তো এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি এই জায়গায় 2013 3 করোড় টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, মানে সিডিএসএল কোম্পানির যতগুলা বস্তু বাহিনী আছে 3 করোড় টাকার দাম কমে গেছে। তারপর হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, মানে এই যে কোম্পানি 91 করোড় টাকা প্রফিট করছে, 55 করোড় টাকা খরচা করেছে, আর টোটাল প্রফিট হচ্ছে বিজনেসের থেকে 36 করোড় টাকা। তারপর আদার ইনভেস্টমেন্টের থেকে আসছে 33 করোড় টাকা, আর ডেপ্রিসিয়েশন হয়েছে 3 করোড় টাকা। তো সবগুলাকে প্লাস মাইনাস করলে 66 করোড় টাকা কোম্পানি প্রফিট বিফোর ট্যাক্স। এখনো কিন্তু কোম্পানি ট্যাক্স দেয় নাই, তো 66 করোড় টাকা কোম্পানির প্রফিট হচ্ছে বা কোম্পানির কাছে আসছে 2013। তারপর ট্যাক্স 23%। এই 66 করোড় টাকা প্রফিটের উপর যদি ট্যাক্স 23% লাগায় নেওয়া হয় বা লাগাচ্ছে, তারপর নেট প্রফিট মানে কোম্পানির পকেটে আসছে ফাইনালি 51 করোড় টাকা 2013-তে। তো এটাকে বলে নেট প্রফিট, মানে আর কোনো ঝামেলা নাই, এই টাকাটা কোম্পানির পকেটে আসছে। তারপর হচ্ছে ইপিএস মানে কি, নেট প্রফিট তো আমরা জানি, মানে পুরাটা কোম্পানি এই টাকাটা কামাচ্ছে 51 করোড় টাকা। তো কোম্পানি কামাচ্ছে মানে কি, শেয়ার হোল্ডাররা কামাচ্ছে, যারা নাকি কোম্পানিতে ইনভেস্ট করে রাখছে, শেয়ার কিনে রাখছে, তারার এই 51 করোড় টাকাটা মানে প্রফিটটা। কিন্তু এখন যদি বলে যে আমার কাছে 100 শেয়ার আছে বা 1000 শেয়ার আছে বা 1 লাখ শেয়ার আছে, তো প্রতিটা শেয়ার পিছে আমার কত প্রফিট হচ্ছে, তো সেই ক্ষেত্রে গিয়ে ইপিএস ইন রিচ মানে টাকার হিসাবে দেওয়া আছে। অন্যান্য যতগুলা নাকি সংখ্যা আছে সব করোড়ে দেওয়া আছে, কিন্তু ইপিএস ইন রিচ এটা মাত্র টাকা দেওয়া আছে। তো ইপিএস ইন রিচ মানে কি, একটা শেয়ার প্রতি কোম্পানি কত কামাচ্ছে। তো আমরা তো দেখলাম নেট প্রফিট 2013 51 করোড় টাকা হয়েছে,
আর 2013 একটা শেয়ার প্রতি ইপিএস মানে একটা শেয়ার প্রতি কোম্পানি 2 টাকা 44 পয়সা কামাচ্ছে, মানে 2.44 পয়সা কামাচ্ছে একটা শেয়ার প্রতি। তারপর হচ্ছে ডিভিডেন্ড, মানে কোম্পানি এই যে লাভটা কামাচ্ছে এই লাভের থেকে কত পার্সেন্ট তার মালিকরা মানে শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড দিয়া দিছে। কারণ আমরা জানি যে একটা কোম্পানি যত টাকা প্রফিট করে বা কামায় পুরো তার টাকা তার মালিকরা দেয় না, কিছু একটা টাকা কোম্পানি রিজার্ভে রেখে দেয় নিজের কাছে, ভবিষ্যতে কোম্পানি নিজেকে উন্নত করার জন্য, বাকি আরো বড় করার জন্য। আর বাকি কিছু একটা অংশ ডিভিডেন্ড হিসাবে যারা নাকি শেয়ার হোল্ডার কোম্পানির মালিক তাদেরকে দেওয়া হয়। তো আশা করছি প্রফিট এন্ড লস স্টেটমেন্টের সবগুলা কলম আমরা বুঝছি কোন কলমে কি দেওয়া থাকে। আর এই প্রফিট এন্ড লস স্টেটমেন্ট দেখলে আমরা সবগুলা কোম্পানির বিষয়ে একটা আইডিয়া লেগে যায় যে কোম্পানিটা কিরকম। এক্সাম্পল হিসাবে যদি আমরা 4, 5, 6 বছর এই জায়গায় দেওয়া আছে, 8, 10 বছরের কোম্পানির প্রফিট লস সবকিছু দেওয়া আছে। তো আমরা যখন 4, 5, 6 বছরের একটা সেলস দেখে নেই যে কোম্পানিটা 4, 5 বছরের মধ্যে কতটুকু উন্নতি করছে, কতটুকু প্রফিট কামাচ্ছে, 6 বছর আগে কত প্রফিট ছিল, আজকের দিনও কত। তো এগুলা দেখলে সময় সময় বাড়ছে না নাই আমরা একটা অটোমেটিক আইডিয়া লেগে যায়। কারণ নিজের চোখ দিয়ে যদি দেখি যে 5 বছর আগে কোম্পানি এত টাকা সেলস করতো, আজকের দিনও এত হয়েছে, 5 বছর আগে কোম্পানি এত টাকা প্রফিট করতো, আজকের দিনও এত হয়েছে, তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝে যাই যে না কোম্পানিটা ইনভেস্টমেন্ট করার যোগ্য আছে। তো আশা করছি বুঝছেন কি হিসাবে দেখবেন প্রফিট এন্ড লস স্টেটমেন্ট। আর যদি ভিডিওটা পছন্দ হয়েছে লাইক করবেন, ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে শিখতে চাইলে জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।